আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত হেলদি লাইফে। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার উম্মে নুসরাত আরা। আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হলো প্রোস্টেট ক্যান্সার, তার কারণ, লক্ষণ ও প্রতিকার। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ দায়েম উদ্দিন, সিনিয়র কনসালটেন্ট, ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল অনকোলজি, ডেল্টা হাসপাতাল, এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির, চিফ কনসালটেন্ট, ইউরোলজি অ্যান্ড ইউরো অনকোলজি, ল্যাবিড স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ল্যাবিড ক্যান্সার হসপিটাল। চলুন আমরা আমাদের অতিথিদের কাছে চলে যাই। স্যার, কেমন আছেন? ধন্যবাদ। স্যার, একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, প্রোস্টেট গ্ল্যান্ডের কাজ মানুষের শরীরে কি, এটা যদি একটু আমাদের দর্শকদেরকে বলতেন। প্রোস্টেট গ্ল্যান্ড তো একটা মেল প্রজনন তন্ত্রের একটি গ্ল্যান্ড বা গ্রন্থি, যেটা জাস্ট ইউরিনারি ব্লাডার অর্থাৎ মূত্রথলির নিচে থাকে এবং রেকটামের জাস্ট সামনে থাকে। তো এই গ্ল্যান্ডটা দুটো কাজ খুব ইম্পর্টেন্ট। একটি হলো যে এটা যে ফ্লুইডটা সিক্রেশন হয়, এই ফ্লুইডটার যে কাজটা করে সেটা হলো আমাদের স্পার্ম প্রবাহে হেল্প করে, স্পার্মের নিউট্রিশনে হেল্প করে এবং স্পার্ম যাতে সেফটি থাকে এই কাজ করে একটা। দ্বিতীয় কাজটা হলো যে আমাদের যে মূত্রথলিতে যে ইউরিন বা পেটসেপ জন্মে মানে সবসময় জমে থাকে, সেই পেটসেপটাকে বের করার জন্য, অর্থাৎ ইউরিনারি ব্লাডারের পরে যে প্রোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা আছে, এই ইউরেথ্রার মাধ্যমে, অর্থাৎ প্রোস্টেটের একটা বড় ভূমিকা, এই ইউরেথ্রার মাধ্যমে আমরা পেটসেপটা প্রথমে বের হয়ে মূত্র দিয়ে অর্থাৎ বের হয়ে যেতে পারে। যদি এই প্রোস্টেট গ্ল্যান্ডের এই কাজটাতে কোনো রকম বাধা পড়তো তাহলে কিন্তু পেটসেপ জমে থাকতো, ইভেন মানুষ ডেঞ্জারের মুখে পড়তো বা বিপজ্জনক অবস্থায় চলে যেত। সুতরাং এই দুটি ইম্পর্টেন্ট কাজ প্রোস্টেট গ্ল্যান্ডের, বিশেষ করে পুরুষদের জন্য, যেহেতু এটা একটা মেল অর্গান, এই জন্য পুরুষদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এবং এই দুটো ফাংশনের জন্যই। জি স্যার, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, সারা বিশ্বে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে, বাংলাদেশেও তাই। এর মধ্যে অন্যতম হলো প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত রোগী। কি কারণে স্যার এই ক্যান্সারের মাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এবং কোন ধরনের মানুষরা ঝুঁকিতে আছে, এটা যদি একটু সহজ করে বলতেন। প্রোস্টেট ক্যান্সার আসলে বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে এখন এতই বৃদ্ধি পাচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রে এখন এটি দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার হিসেবে ধরা হচ্ছে। আমাদের দেশে এবং সাউথ ইস্ট কান্ট্রিতে অরিজিনালি এটা একটু কম ছিল প্রকোপটা, কিন্তু গত কয়েক দশকে দেখা যাচ্ছে এর প্রভাব কিন্তু বেশ বেড়ে যাচ্ছে। যদি এটা খুব আর্লি স্টেজে ধরা যায় প্রোস্টেট ক্যান্সার, তাহলে প্রায় 100% লোককে আমরা কিন্তু ভালো করতে পারি এই ক্যান্সারকে। আর যদি দেখা যায় এটা লেট স্টেজে আসে, তাহলে প্রায় ভালো করাটা অনেক কমে যায়, 20-30%-এর উপরে থাকে না। এইটি সেপ্টেম্বর মাস, এবং এটা প্রোস্টেট গ্রন্থির সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী এটা পালিত হচ্ছে। এমন কিছু করব যাতে করে মানুষ সচেতন থাকেন এবং প্রোস্টেট ক্যান্সার হওয়ার ঝুঁকিতে না যান। তো এখন এটা আসলে অনেক কিছু আছে যেটা জেনেটিক্যালি একটা ডিটারমাইন্ড থাকে, যে জন্মগতভাবে থাকে, তাদের একটু আর্লি স্টেজে হয়ে যায়। তাছাড়া প্রোস্টেট ক্যান্সার ঝুঁকিতে যারা থাকে তাদের মধ্যে আছে যেমন ওবেস পার্সন যারা আছেন, যারা একটু মানে হাই রিচ ফুড ভ্যালু খান, ভিটামিন ই সাপ্লিমেন্ট হিসাবে কতগুলো অনেকে খেতে থাকেন, এটাও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আর দেখা যাচ্ছে যে প্রোস্টেট ক্যান্সারের ফ্যামিলিতে যারা, মনে করেন তার দাদা অথবা বাবা যদি প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত হয়, উনিও কিন্তু একটা ঝুঁকিতে থাকেন আর কি। আর এমনি গ্লোবালি দেখা গেছে যারা ব্ল্যাক রেস তারা বেশি সাপোর্ট করে, এবং 1 in 6% ইন ব্ল্যাক রেস পিপল কিন্তু তারা সাপোর্ট করে। তো কারণ জানার চাইতে এটা ইম্পর্টেন্ট, যেটা আসলে ঠিক ঝুঁকি কারা আছে আর কি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের এই সচেতনতার মাসের দরকারটা কি। আমার মনে হয় যে আমরা যদি আর্লিভাবে ডায়াগনোস করতে পারি, আমি আগে বলেছি যে তাড়াতাড়ি লক্ষণ, তো সেই জন্য আমাদের কতগুলো জিনিস খেয়াল করতে হবে। যে আমরা আরেকটি প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি হচ্ছে বয়স বৃদ্ধি আর কি। 50-60 বছর বয়সের পর থেকে এটা ঝুঁকি বৃদ্ধি পাতে থাকে।
তো আমাদের দেশে গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই ঝুঁকি, মানুষের আয়ু বৃদ্ধি পাচ্ছে যখন, তখন বয়স বেড়ে যাচ্ছে এবং তাদের একটা ঝুঁকি প্রোস্টেট ক্যান্সারে বেড়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা যদি সচেতন থাকি, যারা অন্তত ফ্যামিলিতে যাদের সাফার করেছে, তারা যদি 40-50 বছর পর থেকে আমরা একটু স্ক্রিন করি, মানে একটা ব্লাড টেস্ট করি, যে একটা পিএসএ বলে একটা টেস্ট আছে, তাহলে আমরা বুঝতে পারি যে তাদের সম্ভাবনা কতটুকু। পারিবারিকভাবে কি শুধু প্রোস্টেট ক্যান্সার থাকলে ঝুঁকিটা বাড়ে না অন্য কোনো ক্যান্সার? না, যে কোনো ক্যান্সারই এখন দেখা যাচ্ছে প্রায় 10-15%, কোনো 20% আপনার ক্যান্সারের একটা প্রবণতা থাকে ফ্যামিলি ওয়াইজ। এবং ক্রস আপনার একটা ব্যাপার আছে, দেখবেন যে আপনি ব্রেস্ট ক্যান্সার আছে, সেই ফ্যামিলিতে কিন্তু প্রোস্টেট ক্যান্সার পুরুষদের বেড়ে যেতে পারে। কোলোরেক্টাল ক্যান্সার আছে, সেখানে অন্য ক্যান্সার বাড়তে পারে। এই জন্য ক্যান্সার যাদের ফ্যামিলি, অনেকে আমরা দেখছি যে তার বাবাকে নিয়ে দৌড়দৌড়ি করছেন, আমারই রুগী ক্যান্সার দিয়ে রোগ, কিন্তু উনি কিন্তু নিজের পিএসএটা করেন না, উনি জানেনই না যা উনি ওনার ভাই অথবা উনি। সেজন্য আমরা মনে করব যে যারা সচেতন হওয়ার জন্য, যারাই ক্যান্সার ডিল করবেন, তারা নিজেদেরও ছোট ছোট কতগুলো টেস্ট করেই কিন্তু ক্যান্সার একটু আর্লি হচ্ছে কিনা এটা বোঝা যায়। সেই জন্য আমার মনে হয় যে সচেতনতাটা খুব গুরুত্বপূর্ণ আর কি। স্যার, আপনি যদি আমাদেরকে একটু লক্ষণগুলো সম্পর্কে বলতেন, কারণ আমাদের যারা দর্শক তারা হচ্ছে কি হলে তারা চিন্তা করবে যে প্রোস্টেট ক্যান্সার হতে পারে, বা কি ধরনের লক্ষণ শুরুতে বা ছড়িয়ে গেলে রোগটা কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে? প্রোস্টেট ক্যান্সার কিন্তু প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ থাকে না, এটা কিন্তু একটা সাইলেন্ট কিলার বলা হয় এই রোগটাকে। প্রোস্টেট ক্যান্সার কোথায় হয়? প্রোস্টেট ক্যান্সারটা সাধারণত পেরিফেরাল জোনে হয়। তো আমাদের যে ইউরেথ্রাটা পাস করে যে সেন্ট্রালি, তো ইউরেথ্রা যতক্ষণ পর্যন্ত প্রেশার না দিবে, ইউরেথ্রার উপর যতক্ষণ প্রেশার না পড়ে, ততক্ষণ তার কিন্তু ইউরিনারি সিমটম শুরু হয় না। তো অ্যাকচুয়ালি প্রোস্টেট ক্যান্সার সাধারণত অ্যাডভান্স হলেই কিন্তু সিমটমগুলো হয়, সাধারণত হয় 40 ঊর্ধ্ব, বিশেষ করে 50 ঊর্ধ্বদেরকে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিজে প্রতি বছর পিএসসি টেস্টটা করা হয়। তো আমাদের দেশে এখনও এই স্ক্রিনিং প্রোগ্রামটা নাই, কেউ কেউ ইচ্ছে করে অথবা না করে, এরকম বেশি না করার ভার্সনটাই বেশি। তো সিমটম যেটা নিয়ে আসে সেটা দুই ভাগে ভাগ করা হয়, একটা অ্যাকুট সিমটম, একটা কিন্তু ক্রনিক সিমটম। অ্যাকুট সিমটম মানে কি? অ্যাকুট সিমটম হতে পারে এটা পেটসাব নিয়েই কিন্তু ঘটনাগুলো ঘটে, যেমন পেটসাব আস্তে আস্তে হয়, পেটসাবে জ্বালা পোড়া করে, পেটসাব হতে চায় না, তারপরে তার পেটসাবে গন্ধ হতে পারে, পেটসাবে ব্লাড আসতে পারে, রক্ত আসতে পারে, এই ধরনের সাধারণত এই ধরনের সিমটম নিয়ে রুগী আসে। তারপরে যেটা হয় অ্যাকুট রিটেনশন অফ ইউরিন নিয়ে আসতে পারে। অ্যাকুট রিটেনশন অফ ইউরিন কি? হঠাৎ পেটসাব বন্ধ হলো, এটা নিয়েই কিন্তু রুগী ডাক্তারের কাছে আসতে পারে। এরপরে আমি দুইটা সিমটম বলেছিলাম যে মানে অ্যাকুট এবং ক্রনিক। ক্রনিকটা কি? অনেক দিন ধরে এই যে তার ফোটা ফোটা পেটসাব হয়, পেটসাব করতে গেল ফোটা ফোটা পেটসাব হতে গেল, পুরো পেটসাব তার হয় না। তারপরে দেখা গেল যে পেটসাব হওয়ার পরে কিছুক্ষণ পরেই আবার তার পেটসাব হওয়ার ডিজায়ার হয়, এবং পেটসাব করতে গেলে মনে হবে যে মানে হয়েও শেষ হলো না, অর্থাৎ তার আরেকটা সেন্সেশন থাকে যে পেটসাব বোধহয় আরেকটু হলে ভালো হতো। তো এরকম হলে কি হয়? পেটসাবটা আস্তে আস্তে তার মূত্রথলিতে জমা হতে থাকে। এভাবে হতে হতে মূত্রথলিটা তো ক্যাপাসিটি আছে, 250 ml এর বেশি তো পেটসাব সাধারণত ধরে রাখতে পারে না। তো আস্তে আস্তে জমা হতে হতে এমন সময় হয় যে মূত্রথলির টোনটাও বিনষ্ট হয়ে যায়। তখন হয় কি? ওই পেটসাবটা জমতে জমতে স্যার ক্রনিক রিটেনশন, অর্থাৎ পেটসাব তার হয় না। তো এই সিমটম নিয়ে সাধারণত আসে। এছাড়া ব্লাড আসতে পারে। তো লেট সিমটমের মধ্যে আরও কিছু ইম্পর্টেন্ট সিমটম আছে। প্রোস্টেট ক্যান্সার কিন্তু যে জায়গাতে হয়েছে সেই জায়গাতে সবসময় থাকে না, মেটাস্টেসিস হয়ে অর্থাৎ ছড়িয়ে যেতে পারে। তার হাড়ে ছড়িয়ে গেল, হাড়ে ব্যথা, হাড় ফ্র্যাকচার, বোন ফ্র্যাকচার নিয়ে আসতে পারে। যদি লাংয়ে যায় তো লাং সিমটম হর্ষপুর হবে। লাং সিমটম কি? ক্রনিক কাশি হতে পারে, তার শ্বাসকষ্ট হতে পারে, এইসব সিমটম নিয়ে আসতে পারে। আরও অবস্থা বেড়ে গেলে কি হতে পারে? তার ব্রেনেও মেটাস্টেসিস হতে পারে। তো ক্রেনিয়াল সিমটম নিয়ে আসতে পারে, চোখে কম দেবে, মাথা ব্যথা হবে, বমি হতে পারে। এই ধরনের অনেক সিমটম নিয়ে কিন্তু রোগীরা আমাদের কাছে আসে। ধন্যবাদ স্যার। স্যার, আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছ থেকে জানবো একটা ছোট্ট বিরতির পর। প্রিয় দর্শক, সময় হয়ে গেল বিরতি নেবার। বিরতির সময়টুকু একুশে টেলিভিশনের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত হেলদি লাইফে। আমাদের সাথে আছেন আজ দুজন বিশেষ অতিথি, প্রফেসর ডক্টর মোহাম্মদ দায়েমউদ্দিন এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির। আমরা স্যারের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানছিলাম, এখন আমরা আবারও আমাদের অতিথিদের কাছে যাচ্ছি। স্যার, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম, প্রোস্টেট ক্যান্সার রোগটা ধরার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষা করা লাগতে পারে স্যার? প্রথম কথাটা হলো যে আপনার সচেতনতা। আপনাকে মনে করতে হবে যে একজন পুরুষ মানুষ তিনি মনে করতে পারেন 40 বছর পার হয়ে গেলে অথবা 50-55 দিকে গেলে একটা সাধারণ রক্ত পরীক্ষা করা যায়। প্রথমত কোনো লক্ষণই থাকে না, জি। তো সেই জন্য সন্দেহ করাটা একটা বিরাট ইস্যু আর কি, যে সন্দেহ করবেন যে একটা, বিশেষ করে ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে। তো প্রথমে যেটা করা হয়, যদি মূত্রের কিছু পরিবর্তন লক্ষ্য করেন তাহলে তো অবশ্যই আমরা সাধারণত রোগীটাকে ডাক্তারি পরীক্ষা করি। প্রথমে রোগের ইতিহাস নেই, তার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, কীভাবে তার রাত্রেবেলা উঠতে হয় কিনা, এই রোগের ইতিহাসটাও একটা আপনার মানে রোগ নির্ণয়ের একটা প্রথম ধাপ। তারপরে তাকে আমরা ডাক্তারি পরীক্ষা করি। ডাক্তারি পরীক্ষা করলে তার আমরা যেটা প্রোস্টেটটা এক্সামিন করি, এটা পাইপথে এক্সামিন করা হয় যে এখানে এটা প্রোস্টেটটা শক্ত হয়ে গেছে না প্রোস্টেটটা সাধারণত বড় হয়েছে, কতটুকু বড় হয়েছে, এর 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 ফিলিংসটা কেমন। এটা যদি শক্ত থাকে তার বুঝতে হয় যেটা টিউমার, এর মধ্যে টিউমার থাকতে পারে। তারপরে যেটা আছে তা আমরা একটা রক্ত পরীক্ষা করি, সেটা পিএসএ, আমাদের বাংলাদেশের সব জায়গাতেই এটা হয়, ডিস্ট্রিক্ট পর্যায়েও এটা অ্যাভেলেবল, খুব বেশি না, 500-1000 টাকার মতো এটা চেষ্টা করা যায়। তো এইটা দেখার পরে যদি এটা বৃদ্ধি পায়, যদি পিএসএ বৃদ্ধি পায়, এর কোনো নর্মাল লিমিট নাই, ক্রমাগত যদি দেখা যায় যেটা 4-5 হয়ে গেছে, সাধারণত 3-4-এর ভিতরে মনে করা হয় যে ঠিক আছে, কিন্তু এটা পরবর্তীতে যদি এটা বৃদ্ধি পাওয়া যায়, মানে ক্রমাগত টেস্ট পরের বছর দেখা গেলো বেড়ে গেছে, তাহলে সন্দেহ করতে হয়। তো পিএসএ করার সময় যে ভুলটা করে আমাদের দেশের লোকজন, অনেক সময় দেখা যায় যে মূত্রে ইনফেকশন হয়েছে, মূত্রে জ্বালাপোড়া করছে, তখন পিএসএ টেস্ট করে। এটা একেবারেই উচিত নয়, কারণ মূত্রে জ্বালাপোড়া থাকলে পিএসএ কিন্তু ইনফেকশনজনিত কারণেও বেড়ে যায়, তখন একটা সাংঘাতিক বিড়ম্বনা হয়। সেই জন্য আমরা আশা করি যারা আমাদের অনুষ্ঠান শুনছেন তারা খেয়াল রাখবেন যে তাদের মূত্রে ইনফেকশন আছে কিনা। মূত্রে ইনফেকশন থাকা অবস্থাতে পিএসএ করলে এটা ফলসলি হাই হবে, আবার অ্যান্টিবায়োটিক খেয়ে এটা কমে আসবে নর্মালি। এই সময়টা পিএসএ করার অ্যাভয়েড করতে হবে। দ্বিতীয় যে টেস্টটা হচ্ছে, তাহলে তো আমরা ডাক্তারি পরীক্ষা পিএসএর, এরপরের যে টেস্টটা হচ্ছে, যদি আমরা দেখি পিএসএ বেশি পাওয়া যাচ্ছে, তখন আমরা একে বুঝতে হবে যে এর ভিতরে মানে পার্সেন্টেজলি যদি হাই থাকে তাহলে বুঝতে হবে যে ভিতরে কোনো সমস্যা হচ্ছে। তো আগে যেটা করা হতো, এই পর্যায়ে আমরা তাকে বায়োপসি করতে বলতাম। তো এখন আরও উন্নত হয়েছে যে বায়োপসি যে করবো আমরা, প্রোস্টেট গ্রন্থি একটা বড় জায়গা, সেখানে কোথা থেকে করব। এখন আমরা একটা এমআরআই সাহায্য নেই, এমআরআই করে আমরা দেখতে পাই যে কোথায় এই প্রোস্টেট গ্রন্থির প্রবণতা এবং বায়োপসি পজিটিভ হওয়ার সম্ভাবনাটা কোথায় বেশি। আমরা সাধারণত কয়েক জায়গা থেকে নেওয়া হয়, নিয়ে স্যাম্পলগুলোকে পরীক্ষা করি আলাদা আলাদাভাবে। তো যে জোনটি আপনার মানে আক্রান্ত, সেটা আমরা পয়েন্ট করতে পারি। অনেক সময় সম্পূর্ণ প্রোস্টেটই আক্রান্ত থাকে, সেজন্য আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি যে কোন জায়গাটাতে। এখন বিভিন্ন রকম চিকিৎসার মাধ্যমে আমরা এটা করি, এটা ইম্পর্টেন্ট। এখন আমরা যখন প্রোস্টেট ক্যান্সার ডায়াগনোসিস করে ফেললাম, তখন আমাদের দেখতে হবে যে এটা আমাদের প্রোস্টেট গ্রন্থির ভিতরেই আছে না এটা অন্য কোথাও ছড়িয়েছে, এবং সেটাতে আমরা স্টেজিং বলি, যে স্টেজ 1-এ আছে না স্টেজ 4-এ গেলেন। তখন আমরা আরও কিছু পরীক্ষা নেই, যেমন আমরা বোন স্ক্যান করি, আমরা সিটি স্ক্যান করি অনেক সময়, অথবা অনেক সময় হোল বডি এমআরআই করি, করে আমরা জানতে পারি যে স্টেজিংটা কতটুকু। হ্যাঁ, পিএসএমএ পেট বলে একটা টেস্ট আছে, পেট স্ক্যান, এটাও আমাদের দেশে হয়। আমরা করে জানতে পারি যে কোথায় এটা আপনার চলে গেছে, কোথায় কোথায় গেছে। তো সেটা জানার পরে আমরা স্টেজ নিয়ে নেব, যেটা স্টেজ 1-এ না 2-তে আছে না সর্বত্র ছড়িয়ে গেছে। তারপরে যেটা হচ্ছে যে বায়োপসি রিপোর্টটা যেটা আমরা পাই, সেই রিপোর্টটা আমরা বায়োপসি করার পরে যে রিপোর্টটা পাই, সেই রিপোর্টটা আমরা পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করি যে এখানে গ্রেডিং কেমন আছে, এটা কি গ্রেড 1 আছে না গ্রেড 2 আছে না গ্রেড 3 না গ্রেড 4। এই ধরনের হলে আমাদের মানে এর যে প্রগনোসিসটা, এটা অনেকখানি ডিপেন্ড করে গ্রেড 1-এর উপরে। ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম এই রোগের চিকিৎসা সম্পর্কে যদি একটু বলতেন। প্রোস্টেট ক্যান্সার স্টেজ যতই হোক না কেন, যে স্টেজেই যাক না কেন, আমাদের প্ল্যান থাকে বা এম থাকে যে এই রোগটাকে আমি ভালো করব। এই জন্য স্বাভাবিকভাবে আমরা সাধারণভাবে এখানে যেটা বলতে চাই যে 3 ভাগে যদি চিকিৎসার ইয়েটা আমরা ভাগ করতে পারি স্টেজটাকে, তাহলে সুবিধা হয়। একটা হলো যে প্রাথমিক পর্যায়ে যখন রোগটা ধরা পড়ে,
তখন কিন্তু আমরা এক ধরনের চিকিৎসা দিই। তারপরে লিমিটেড স্টেজ, অর্থাৎ লোকটা যখন একদম যেখানে প্রোস্টেট এবং তার আশেপাশের অর্গানের সাথেই সংযুক্ত থাকে তখন এক ধরনের চিকিৎসা দিই। আবার ছড়িয়ে যায় যখন মেটাস্টেটিস হয় তখন এক ধরনের চিকিৎসা দিয়ে থাকি। প্রাথমিকভাবে যে যদি আমি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তখন আমরা কিন্তু সম্পূর্ণ ভালো করতে পারি চিকিৎসার মাধ্যমে, এবং সেখানে দুটো চিকিৎসাই আমরা সাধারণত দিয়ে থাকি। সেটা কি, একটা রেডিক্যাল অপারেশন করে রেডিক্যাল প্রস্টেটেক্টমি, অথবা আমরা রেডিওথেরাপি, যেটা আমরা অ্যাজ অ্যান অনকোলজিস্ট আমরা দিয়ে থাকি রেডিক্যাল রেডিওথেরাপি। দুটোরই কিন্তু মোটামুটি সমান কার্যকারিতা, এবং সেখানে রোগটাকে আমরা কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করতে পারি। আবার লিমিটেড স্টেজে যখন থাকে, প্রোস্টেট গ্ল্যান্ড এবং তার আশেপাশেই যখন এটা থাকে, তখনও কিন্তু আমরা এই পেশেন্টটাকে আমরা রেডিক্যাল রেডিওথেরাপি অথবা প্রোস্টেক্টমি কোনো ক্ষেত্রে আমরা করতে পারি। এবং সেক্ষেত্রে রেডিওথেরাপির রোলটাই বেশি, এবং রেডিওথেরাপি দেওয়ার পরে এই ক্ষেত্রে আমরা কিন্তু চিন্তা করি তাকে হরমোন থেরাপি কতটা দেওয়া যায়, কেননা প্রোস্টেট গ্ল্যান্ড একটা হরমোন ডিপেন্ডেন্ট টিউমার, হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার বা টিউমার যেহেতু, এই জন্য হরমোন চিকিৎসা এর জন্য খুব কার্যকারিতা আছে এর, এই জন্য আমরা সেখানে হরমোন ব্যবহার করে থাকি। যখন মেটাস্টেটিস হয়, অর্থাৎ রোগটা ছড়িয়ে যায়, তখন চিকিৎসাটা ডিপেন্ড করে তার যেখানে রোগ সৃষ্টি হয়েছে সেখানেই দেব, এবং তার সাথে যেখানে রোগ ছড়িয়ে গেছে সেখানে দেব। তো সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি, হরমোন থেরাপি বিশেষভাবে ব্যবহার করি, এবং হরমোন বিভিন্ন রকমের হরমোন আমরা দিয়ে থাকি। কেননা প্রোস্টেট গ্ল্যান্ড হরমোন সিক্রেশন করে, সেই প্রোস্টেট গ্ল্যান্ডের হরমোনটা যাতে আমি টেস্টোস্টেরন বন্ধ করতে পারি সেটার জন্য তো এক ধরনের চিকিৎসা দিতে হয়। এবং আর একটা অ্যাড্রিনাল বা গ্ল্যান্ড থেকে যদি এটা অন্য জায়গা থেকে বা পিটুইটারি সিক্রেশন থেকে যদি আমরা চিন্তা করি যে এই টেস্টোস্টেরন সিক্রেশনে হেল্প করে, তখন আমরা সেটাকেও বন্ধ করার জন্য আরও হরমোন আছে সেটা দিতে পারি। অর্থাৎ দুই ধরনের হরমোন আমরা কার্যকারিতা দিতে পারি কার্যকর করার জন্য একই সাথে। আর একটা জিনিস হলো যে আমরা তার টেস্টোস্টেরন পুরো বন্ধ করার জন্য আমরা কিন্তু অর্কিওটমি করতে পারি। অর্কিওটমি মানে টেস্টিস কেটে ফেলতে পারি। টেস্টিস আবার দুই ধরনের, আমরা এটাকে কাটার প্রক্রিয়াটা দুই ধরনের, একটা অপারেশন করে ফেলে দেওয়া যায়, বা আমরা মেডিকেল চিকিৎসা দিয়েও কিন্তু এটাকে অকার্যকর করতে পারি। এই আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যদি ছড়িয়ে যায়, হাড়ে ছড়িয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু হাড়ে খুব বোন পেন শুরু হয়ে যায়। বোন পেন আমরা রোধ করার জন্য কি করি, ওইখানে রেডিওথেরাপি দিই। স্যার, আমরা চিকিৎসা সম্পর্কে আরও বিস্তারিত শুনবো একটা ছোট্ট বিরতির পরে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির সময়টুকু আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত হেলদি লাইফে। বিরতিতে যাওয়ার আগে আমরা শুনছিলাম প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে। চলুন আমরা বাকিটুকু আমাদের অতিথিদের কাছ থেকে শুনে নিই। স্যার, চিকিৎসা সম্পর্কে আপনি বলছিলেন আমাদেরকে। হ্যাঁ, চিকিৎসা সম্পর্কে আমি কিছুটা এর আগে বলেছি, বিরতির আগে। অ্যাকচুয়ালি চিকিৎসার মোডালিটিসগুলো আমি কিন্তু তখন বলিনি। মোডালিটিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমি শুধু স্টেজ অনুসারে চিকিৎসা কী কী আছে সেটা বলেছিলাম। তো মোডালিটিসের মধ্যে যেটা পড়ে, যে প্রথম যে আমরা চিকিৎসাটা করে থাকি সার্জারি। সার্জারির পরে কী করি, সেকেন্ড মোডালিটিস হলো রেডিওথেরাপি, এরপরে হলো হরমোন থেরাপি, এরপরে আছে কেমোথেরাপি, এরপরে টার্গেট থেরাপি। এটা ডিপেন্ড করে কোন স্টেজে রোগ আছে সেই অনুপাতে আমরা এই মডালিটিসগুলো ব্যবহার করি। তো এটা আমরা কখন করি, কিভাবে করি, এটা ডিপেন্ড করে রোগী কোন স্টেজে আছে এবং তার কোন মডালিটিস প্রয়োজন, সেটাকে ডিপেন্ড করে চিকিৎসাগুলো দিই। তো আমি এর আগে বলতেছিলাম যেটা, যে মেটাস্টেটিক অবস্থায় কোন চিকিৎসাটা আমরা দিয়ে থাকি। তো মেটাস্টেটিক অর্থাৎ বিভিন্ন জায়গাতে রোগটা ছড়িয়ে যাওয়া, তখন আমরা চেষ্টা করি ফার্স্ট লাইন যেটা, সেটা হরমোন থেরাপি দিই। প্রথম দিকে থাকলে যেমন 10 বছর আপনি নির্বিচ্ছিন্নভাবে রোগী ভালো থাকে, স্টেজ 4 হলেই যে তার ভয় আছে যে এখনই মারা যাবে, এটা না।
এবং স্টেজ 4 ডিজিজেও আমরা যে হরমোন থেরাপি যে মডালিটিসগুলো আমরা ব্যবহার করি এখন, সেটাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ অনেক ওষুধ এখন সারা ওয়ার্ল্ডেই বের হয়েছে এবং বাংলাদেশেও আছে এই ওষুধগুলো। এগুলো দিয়ে আমরা রোগীকে কিন্তু মোটামুটি ভালো কিওরের দিকে নিয়ে যেতে পারি। তো এর সাথে সাথে যেটা হয় যে আমি হরমোন দিচ্ছি, হরমোন ফেল করলো, একটা হরমোন দিলাম ফেল করলো, সেকেন্ড লাইনে আমরা দিতে পারি, সেকেন্ড লাইনে হরমোন দিলাম, সেকেন্ড লাইনেও হরমোন ফেল করলো, আমি থার্ড লাইনে যেতে পারি, থার্ড লাইনও ফেল করলো, তখন আমি কেমোথেরাপি যেতে পারি, কেমোথেরাপিও আমার ফেল করতে পারে এবং অনেক রোগী করে, তখন আমরা টার্গেটেড থেরাপি চেষ্টা করি যে তার BRCA1 BRCA2 পজিটিভ যদি থাকে টার্গেট থেরাপি দিয়ে চিকিৎসা করতে পারি। তার সাথে একটা কথা বলেছিলাম যে বোন মেটাসিস খুব ভেরি ইম্পর্ট্যান্ট। প্রোস্টেট ক্যান্সার, প্রোস্টেট যে গ্ল্যান্ড থাকে, বিশেষ করে তার পিছনেই যে অবস্থান যে আমাদের পেলভিক যে পেলভিসের যে হাড়গুলো রয়েছে সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি মেটাসিস হয়, ইভেন ডিস্টেন্স মেটাসিস অনেক দূরেও চলে যেতে পারে। তখন আমরা কি করি, রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করি এবং যখন পেন খুব বেড়ে যায় রেডিওথেরাপির সাথে সাথে বিসফসফেনেট বলে একটা ড্রাগ রয়েছে, সেই ড্রাগ দিয়ে এই পেনটাকে আমরা রিলিভ করতে পারি। অর্থাৎ প্রোস্টেট ক্যান্সারের আমরা আলটিমেট গোল হলো যে প্রকারেই হোক না কেন চিকিৎসা আমরা চালিয়ে যেতে পারি এবং আমাদের এম থাকে রোগীকে কিওর করা। স্যার, আপনি যদি আমাদেরকে সার্জারি সম্পর্কে কিছু বলতেন। কিছু কিছু প্রোস্টেট ক্যান্সার আছে যে আমি একটু আগে বলেছিলাম যে গ্রেডিং করা হয়, বায়োপসির সঙ্গে গ্রেডিং করা হয়। যেমন গ্রেড 1 থাকে, গ্রেড গ্রুপ 1 থাকে, গ্রেড গ্রুপ 2 থাকে, এগুলো আরও বিস্তারিত অন্য সময় জানা যাবে। কিন্তু গ্রেড গ্রুপ 3 থাকে, গ্রেড গ্রুপ 4 থাকে, গ্রেড গ্রুপ 5ও থাকে। প্রশ্ন হলো যে আপনার কিছু ক্যান্সার আছে যেমন গ্রেড গ্রুপ 1 যদি থাকে তার কোনো চিকিৎসাই দরকার হয় না, 20 বছর অপেক্ষা করলেও সে রোগীটা ওরকমই থাকে। আমাদের নিজেদের রোগীর ক্ষেত্রে আমরা দেখেছি ক্যান্সার কিন্তু এর কোনো চিকিৎসা দরকার হচ্ছে না। এইটার বিভ্রান্তিটা 90-এর দশকে ছিল। তখন আমাদের অনেক চিকিৎসকই বেশ বাহবা কুড়িয়েছেন, অনেক হসপিটাল বাহবা করেছেন যে আমরা রুগী ভালো করে দিচ্ছি এই ধরনের গ্রেড গ্রুপ 1-এর রুগী চিকিৎসা করে। পরবর্তীতে যেটা এখন অ্যানালাইসিস করে দেখা গেল যে যারা চিকিৎসা নেননি তারাও ভালো থাকছেন। তো এই জন্য যদি মানে গ্লিসন স্কোর বলে আমাদের একটা আছে যে গ্রেড গ্রুপ 1-এ আমরা যদি গ্লিসন 3+3 পাই হিস্টোপ্যাথোলজিতে, তাহলে এই রোগীর কোনো চিকিৎসা দরকার পড়ে না। এখন শুধুমাত্র সার্ভিলেন্স থাকলেই চলে। এর থেকে একটু উপরের দিকে গ্রেড গ্রুপ 2 অথবা 3 যদি থাকে তাহলে অথবা 4 এদেরকে কিন্তু অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দিতে হয়। এখন প্রশ্নটা হলো যে সেই ট্রিটমেন্টটা কি। উনি যেটা বলেছিলেন যে বিভিন্ন স্টেজে থাকেন, যেমন প্রোস্টেট গ্রন্থির ভিতরেই থাকতে হয়, তাহলে যেটাকে সমূলে উৎপাদন করা যায়। এবং যদি মূত্রপ্রবাহে বাধা সৃষ্টি থাকে তাহলে প্রোস্টেটটাকে যদি আমরা রিমুভ করে দিই, রিমুভ করে দিলে কিন্তু আপনার রুগীটা আরাম বোধ করেন, কিন্তু ক্যান্সারটাও শরীরের ভিতরে থাকে না। এর আরেকটি অল্টারনেটিভ হচ্ছে রেডিওথেরাপির কথা, যেটা উনি বলেছেন। তো এটা করা যায় কীভাবে, সেটা হলো যে আপনার একটা প্রচলিত পদ্ধতিতে আমরা অপারেশন করে বের করতে পারি, আবার একটা ল্যাপারোস্কোপিক পদ্ধতির মাধ্যমে আমরা প্রোস্টেটটা আনতে পারি, আবার রোবোটিকের মাধ্যমে আমরা এটা শোষণ করতে পারি। এই 3টি পদ্ধতির কিন্তু একটা লং টার্ম স্টাডি হয়েছে যে কোনটা দিয়ে কোনটা ভালো হয়, কোনটা ভালো। রোবট মাধ্যমে কি আমরা খুব ভালো আশা করছি, কিন্তু আসলে অদ্ভুত ব্যাপার যে কোনো পদ্ধতি কোনোটা এর চেয়ে কম না। এখন সেটা হচ্ছে যে একটা গিমিক চলছে অনেক সময়, রোবট করলেই বোধহয় একটা রোবট দিয়ে করা হচ্ছে, আসলে ব্যাপারটা তা নয়। এটা একটা হেল্প নিয়ে করা হয়, কিছু সেলাই করার জন্য সুবিধা হয়। তো দক্ষ হাতে এই 3টার কোনো পার্থক্য এখনো পাওয়া যায়নি ক্যান্সার নিরাময়। যার ফলে আমার মনে হয় যে অনেক সময় অনেকে অনেকদের আর্থিক সঙ্গতি ছাড়াও রোবটের জন্য অনেক সময় বিদেশ গমন করেন। তো এটা আসলে কোনো প্রয়োজনই পড়ে না। আমরা প্রচলিত পদ্ধতির মাধ্যমে অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ আরোগ্য করা সম্ভব। এটা মাল্টি সেন্টার এবং লং টার্ম স্টাডি করে দেখা গেছে যে 3টার পদ্ধতি যদি ভালো দক্ষ হাতে করা যায় সবই এক। সেই জন্য আমার মনে হয় যে এটা যদি করা যায়, যদি আর্লি স্টেজ থাকে, তাহলে কিন্তু প্রোস্টেট গ্রন্থি সম্পূর্ণ নিরাময় হয়ে যায়, একদমই থাকে না। আমরা চেষ্টা করব যে স্ক্রিনিংয়ের মাধ্যমে, সচেতনার মাধ্যমে রোগীদেরকে যেন আরও তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যায় এবং স্টেজ 1-এর ভিতরেই পাওয়া যায়। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের অনুষ্ঠান থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন এবং উপকৃত হয়েছেন। পরবর্তীতে আবারও দেখা হবে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত হেলদি লাইফ অনুষ্ঠানের আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 21শে টেলিভিশনের সাথেই থাকবেন।